স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের আয় বেড়েছে। অর্থযোগের এই উদ্যোগে তারা সন্তুষ্ট, তবে রাষ্ট্র প্রদত্ত সম্মানের বেলায় অনেক ক্ষেত্রেই আছে অসন্তোষ। সিলেকশন গ্রেড ও টাইম স্কেল তুলে দেওয়ার বিষয়টি মানতে নারাজ অনেকেই। নিজ নিজ দাবি আদায়ে মাঠে নামছেন সরকারি পেশাজীবীরা। এসব নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ডক্টর সাদত হোসেন, আছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল ইসলাম এবং বিএমের সাবেক সভাপতি ডক্টর রশিদি মাহবুব। স্বাগত আপনাদের। নতুন বেতন কাঠামোতে একটা যে দাবি আসছে, নতুন বেতন কাঠামো ঘোষণার পর বিভিন্ন পেশাজীবীদের কাছ থেকে, বিভিন্ন ক্যাডার থেকে, সেটার একটা অন্যতম তাদের পয়েন্ট হচ্ছে যে প্রশাসন ক্যাডারের খবরদারি বাড়ানোর একটা প্রবণতা দেখা যাচ্ছে এখানে। বিশেষ করে ইউএনওদের স্বাক্ষর নিতে হবে বেতনের জন্য। এই বিষয়গুলো নিয়ে আপনি কি সেটা মনে করেন? আপনার অবজারভেশন কি? আসলে প্রশাসন কাডারের কিছু সুপ্রিমেসি তো আছে আমাদের ওভারঅল সিভিল সার্ভিসে, এবং এটা বিশেষ করে প্রশাসন কাডারে কিন্তু অনেক কাডারের অফিসাররা এসে কিন্তু জড়ো হয়েছে। আপনার প্রায় 20টা থেকে 23টা সার্ভিসের লোকজন বিভিন্ন সময়ে এসে প্রশাসন কাডারে জুটেছে। সার্ভিসটা উঠে যাচ্ছিল, সার্ভিসে কোনো অ্যানোমালি হয়েছে, এরা কোথায় যাবে? এদেরকে প্রশাসন কাডারে দিয়ে দাও। সর্বশেষ যেটা হয়েছে, যার ফলে প্রশাসন কাডার ভয়ানক স্ট্রং হয়ে গেছে, অলমোস্ট ইনভিনসিবল হয়ে গেছে কম্পেয়ার টু আদার কাডার, সেটা হলো একটা সার্ভিস ছিল সেক্রেটারিয়েট কাডার। পাকিস্তানের সময় এটাকে বলতো সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিস, এবং ইস্ট পাকিস্তানও তখন এটা ইপিএসএস বা ইস্ট পাকিস্তান সেক্রেটারিয়েট সার্ভিস ছিল। এরা মোটামুটি আলাদা ছিল। 91-এ গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পরে এরা মুভমেন্ট করলো, এবং এই মুভমেন্টের ফলশ্রুতিতে বিসিএস অ্যাডমিন এবং বিসিএস সিভিল সার্ভিস সেক্রেটারিয়েট সার্ভিস, এই দুইটাকে এক করে দেওয়া হলো। তখন থেকে যেটা হলো, সেক্রেটারিয়েটের কম্পোজিশনটার মধ্যে বিসিএস প্রশাসন, যেটা 2-3টা সার্ভিসের অ্যামালগামেটে দিয়ে তাদের অনেক বেশি চলে আসলো, অনেক প্রাধান্য বা তাদের সংখ্যা বেশি চলে আসলো। এত সত্ত্বেও এখানে কিন্তু আবার কয়েকটা জিনিস আছে যেটা ওনারা হয়তো বলবেন বাইরের প্রফেশনাল বলতে যেটা খুব স্ট্রিক্টলি বোঝানো হয়, সেটা হলো আসলে প্রকৃতি, যেটা আপনার প্রকৌশলী, কৃষিবিদ এবং ডাক্তার। আর বাকিরা অনেকে আছে প্রফেশনাল কাডার মনে হয়, কিন্তু এরা সেম পরীক্ষা দিয়ে বিভিন্ন বিষয়ে পাশ করা লোকজন পরীক্ষা দিয়েছিল। কেউ হয়তো অডিট কাডার, কেউ প্রশাসন পাইছে, কেউ অডিট পাইছে, কেউ কাস্টমস পাইছে, পোস্টাল পাইছে। এদের সাথে কিন্তু আপনার বাংলাদেশ হেলথ সার্ভিস, বাংলাদেশ এগ্রিকালচার সার্ভিস বা বাংলাদেশ ইঞ্জিনিয়ারিংয়ের এগুলি মিলানো ঠিক হবে না। যদিও পরীক্ষা এক হয়েছে, কিন্তু ওদের জন্য আলাদা কিছু সাবজেক্ট আছে এবং ওদের কাজটাও কমপ্লিটলি ডিফারেন্ট। তো আমি যে কারণে বলছি, ওই অডিট কাডার, ট্যাক্সেশন কাডার এবং অন্যান্য কাডার, কাস্টম, পোস্টাল, এদের কিন্তু লোকজন সেক্রেটারিয়েট কাডারে এসছে। ডাক্তারের থেকেও এসছে কম, বা ইঞ্জিনিয়ারিং এসছে বেশ কয়েকজনই এসছে, সংখ্যায় অত বেশি না, কিন্তু ডাক্তারের থেকে বেশি। আর এগ্রিকালচারেরও অল্প আছে, একদম যে নাই তা নয়। আবার প্রচুর অফিসার এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, এগ্রিকালচারের ডিগ্রি আছে, কিন্তু তারা বিসিএস পরীক্ষার সময় ওই প্রশাসন প্রেফারেন্স দিয়ে প্রশাসন কাডায় ঢুকে গেছে। এরকম কয়েকশো আছে এখন। তো সেই দিক থেকে এখন তারা একদিক থেকে প্রফেশনাল হিসাবে কৃষিজীবী বলতে পারে, আবার তারা সার্ভিসের দিক থেকে প্রশাসন কাডার। তো প্রশাসন কাডারের এই সুপ্রিমেসিটা আছে, এটা সেটা কি আরো বাড়ানো হচ্ছে কিনা? এই না, আমি কোনো বাড়ানোর দেখি না, কিন্তু এবং এখন আপনাকে আমি দেখে, একসময় প্রচুর অডিট কাডারের অফিসার সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি ছিল, এখনো আছে। এখন যেমন আমাদের ফাইন্যান্স সেক্রেটারি কিন্তু ট্যাক্সেশন কাডারের। তারপরে আগে যে এনবিআর এর চেয়ারম্যান ছিল গোলাম হোসেন, উনি কাস্টমস কাডারের। এরকম আছে, পোস্টাল কাডারের আছে অনেক এডিশনাল সেক্রেটারি। ডাক্তারদেরও আছে, একদম যে নাই তা না, কিন্তু সংখ্যায় খুব কম। ধরেন এটা কারণটা কি? অন্য ইয়া থেকে যদি আসতে পারে প্রফেশনালরা, ডাক্তাররা ওই যে আসে না,
ডাক্তাররা আসে না পুলিশের, যেমন পুলিশ ক্যাডারের থেকে কিন্তু কম। পুলিশের তো অনেকেই এটা এখন যেটা নিয়ম সেটা হলো ডিপটি সেক্রেটারি লেভেলে আপনি সব ক্যাডার থেকে কিন্তু লোক আসে। এটা কোনো পরীক্ষার মাধ্যমে আসে না। পরীক্ষার মাধ্যমে আসলে ভালো হতো। বাংলাদেশে পরীক্ষা একবার ইন্ট্রোডিউস হয়েছিল, পরীক্ষা জাস্ট 2 দিন আগে, এরশাদ সাহেবের সময় 2 দিন আগে সেই পরীক্ষাটা বন্ধ হয়ে যায়। যদি সেই পরীক্ষাটা চলতো তাহলে আজকের এসব প্রবলেম কিন্তু অনেক উঠে যেত। খুব ভালো সিস্টেম ছিল যে কয়েক বছর চাকরি করার পরে একটা সাধারণ পরীক্ষা দিয়ে তারপরে তারা ডিপটি সেক্রেটারি লেভেলে আসবে, এরপরে এটা উপরের দিকে যাবে। এখন যেটা হয়েছে কিছু আসে সেখানে পুলিশের থেকে যেমন আসে না। আমি অনেককে হওয়ার পর অনেককে বুঝিয়েছি, মোটিভেট করতে চেষ্টা করেছি, কিন্তু তারা আসে না। তারা বলে যে আমরা পুলিশে উপরের দিকে গেলে ক্ষমতা অনেক বেশি, তো পুলিশ ক্যাডার থেকে আসে না, ডাক্তার থেকেও বেশি আসতে চায় না। আচ্ছা, আমি একটু যাচ্ছি ডক্টর রশিদি মাহবুবের কাছে এই ব্যাপারেই। সিলেকশন গেট প্রসঙ্গে অন্যান্য ক্যাডারগুলোর যতটা সোচ্চার, আমরা দেখেছি চিকিৎসকরা অনেক বেশি সোচ্চার, তারা অনেক বেশি এখানে আপনাকে একটুখানি বুঝতে হবে। অ্যাকচুয়ালি যেটা আপনি সিভিল সার্ভিসের কথা বললেন, অ্যাকচুয়ালি ওই যে ওটাতে কিন্তু যাওয়ার কিন্তু পার্সেন্টেজ আছে। সিভিল সার্ভিসে যারা বিসিএস তাদের কিন্তু প্রাধান্য, অন্যদের কিন্তু এই যে ডিপটি সেক্রেটারি হওয়ার একটা পার্সেন্টেজ এই পেশাগুলোর থেকে। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের যে সিভিল সার্ভিসের স্ট্রাকচারটা, হেলথে বলেন বা ইঞ্জিনিয়ারিংয়ে বলেন, এগ্রিকালচার বলেন, এডুকেশনে বলেন, এটাকে বিভিন্নভাবে একটা লাইন আছে এবং সবার স্ট্রেংথ কিন্তু এক না। আজকে এডুকেশন ক্যাডারের আর হেলথ ক্যাডারের যে ম্যাক্সিমাম নাম্বার, হেলথ ক্যাডার অন্তত 20,000 আছে, এডুকেশন ক্যাডার কিন্তু অনেক এরকমই 20,000 মতো আছে। আবার ইঞ্জিনিয়ারিং ক্যাডারটা যদি দেখি, ইঞ্জিনিয়ারিং ক্যাডারের মধ্যে কিন্তু আবার অনেক ভাগ আছে, সাব ক্যাডার আছে। তো তাতে গিয়ে দেখা যাচ্ছে যে সিভিল সার্ভিসের যে বেনিফিটগুলো তারা পায়, তারা যখন যায়, এবং ইভেন এরকমও দেখা গেছে তাদের পদ নাই কিন্তু তারা পদ সৃষ্টি করে এডিশনাল সুপারনিউমারিতে চলে যেতে পারে। কিন্তু এগুলো কিন্তু হেলথ এবং যেভাবে যায় উপরের স্তরের না, প্যারালাল পোস্টে যায়। এখন একটা জিনিস আপনাকে এখানে দেখতে হবে, যেটা আমরা দেখলাম, সেটা হচ্ছিল যে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড। এটা আমাদের যেটা দেখা যাচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট সার্জন যেই ছেলেটা, বাট ডাক্তারের মধ্যে আবার একটা সমস্যা হয়, অ্যাসিস্ট্যান্ট সার্জনটা সবাই যোগ দেওয়ার পরে তারা কিন্তু একদল থাকে অ্যাডমিনিস্ট্রেশনে, একদল থাকে কনসালটেন্সিতে, একদল থাকে শিক্ষাকর্মী। এবং অ্যাসিস্ট্যান্ট সার্জনের যে ছেলেটা আমার মেডিকেল কলেজের লেকচারার, সেও কিন্তু অ্যাসিস্ট্যান্ট সার্জন। ওরা যদি ওখানে গিয়ে সাফিসিয়েন্টলি ওরিয়েন্টেড হতে পারে, তার আগে উপরে উঠে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমার গ্রামে গঞ্জে যে ডাক্তারগুলো থাকে তারা কিন্তু এই জায়গাটায় পৌঁছতে পারে না, এবং সেই জন্য দেখা যেত যে একটা অ্যাসিস্ট্যান্ট সার্জন রিটায়ারও করতেছে অ্যাসিস্ট্যান্ট সার্জন হিসেবে। সেই জন্য পরবর্তীকালে এই যে টাইম স্কেল এবং সিলেকশনটা দেওয়াতে এখানে অন্তত একটা মর্যাদাপূর্ণ বেতন ভাতা দিয়ে তারা পাইতো। এখন বর্তমানের যে স্কেলটা দিয়েছে, এখানে কিন্তু 20টা গ্রেড করেছে তারা, তার উপরে আছে আরো 2টা। সেই 2টা গ্রেডে কিন্তু এই সমস্ত সার্ভিস থেকে কেউ যেতে পারবে না, একমাত্র পুলিশ অ্যান্ড সিভিল সার্ভিসের লোক। ইভেন দি ইউনিভার্সিটি শিক্ষকদেরও কোনো স্কোপ নাই। দ্যাট ইজ এ হার্ড বার্নিং ফর এভরিওয়ান। আর যেটা দেখা যাচ্ছে যে এখানে বর্তমানে যে গ্রেড হিসাবে বেতন দেওয়া হচ্ছে, কিন্তু স্কেল কিন্তু নাই, এবং এখানে যে ইনক্রিমেন্টটা হবে একটা পার্সেন্টেজ হিসাবে সে পাবে, কিন্তু তার গ্রেড কিন্তু চেঞ্জ হবে না। আর গ্রেড যদি চেঞ্জ না হয়, তাহলে যে ঘটনাটা ঘটবে তার সম্মানটা কোথায়? কারণ গ্রেডের সাথে বেতনের সাথে সম্মান আছে, কিন্তু গ্রেড দিয়ে কিন্তু তার এই জায়গাগুলোতে শুধু একটা হচ্ছে সম্মানের লড়াই, সেই জন্য তার গ্রেড এবং বেতনটাকে তারা এই জায়গাতে। আমি আবার আপনার কাছে আসবো, একটু মঞ্জু ভাইয়ের কাছ থেকে জেনে আসি। এই যে বেতন কাঠামো ঘোষণা হলো, তাতে বেতন বাড়লো, এতে কিন্তু মোটামুটি অনেকেই খুশি, কিন্তু তারপরে আবার দেখতে পাচ্ছি এই আলোচনা থেকে আমরা দেখলাম যে কিছু কিছু জায়গায় আবার অসন্তোষ রয়ে গেছে। এটা কি কারণে এই অসন্তোষগুলো বা এই জায়গাগুলো রয়ে গেছে আপনি মনে করেন? এটা কি আগে ভালো মতো পর্যালোচনা হয় নাই নাকি? ধন্যবাদ আপনাকে। দুজন একেবারে বিশেষজ্ঞ মানুষের কথা শুনলেন। তো আমি সাংবাদিক হিসেবে, মানে নাগরিকদের পক্ষ থেকে যেমনটা শুনছি, যেমনটা জানছি, সেই হিসাবে বলবো। আমার কাছে যেটা মনে হয়, যেমন আমরা যারা সাংবাদিকরা, যারা প্রিন্ট মিডিয়াতে আপনি জানেন রোয়েদাদ আছে, আমাদের ইলেকট্রনিক মিডিয়ার জন্য আলাদা একটি এরকম বেতন কাঠামো করবার প্রচেষ্টা চলছে। সে রোয়েদাদ যখন নাকি কমিটি সুপারিশ করে, এই সুপারিশে কিন্তু আমাদের সাংবাদিক সমিতির ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নির্বাচিত নেতৃবৃন্দ এর সদস্য থাকেন। আমি এর মধ্যে আলোচনা যতটুকু সাংবাদিকতার কারণে খোঁজ নিয়েছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের যারা নেতৃবৃন্দ নির্বাচিত, তাদের কেউ এই কমিশনের কোথাও ছিলেন না।
তারপরে আমি অন্যান্য ক্যাডারের ব্যাপারে আমার ধারণা এরকম, যারা প্রকৃতি থেকে কি কি সত্যিকার ছিলেন? প্রতিনিধিত্ব করেন এরকম কেউ ছিলেন গভর্নমেন্ট কতগুলো মেম্বার নিয়েছে, member পার্ট টাইম নিয়েছে। ফুল টাইম। এবং সেই মেম্বারটা কিভাবে নিয়েছে জানেন? সিলেকশন আমার চয়েস অনুযায়ী। তো আমার চয়েস অনুযায়ী নিয়ে এক জায়গায় আমি ডক্টর ফরাসউদ্দিন সাহেব এবং ডক্টর শিক্ষক সমিতির ডক্টর ফরিদ সাহেব ছিলেন একটি আলোচনায়, আমি সেটা শুনছিলাম। তো ওনারা বলছিলেন ডক্টর ফরাসউদ্দিন সাহেব যে এই কমিশনের মধ্যে 4 জন শিক্ষক আছেন। এখন 4 জন শিক্ষক যদি আপনি আপনার পছন্দ অনুযায়ী চুজ করেন, যাদের মূল দায়িত্ব হচ্ছে সরকার চুজই করে অন্যদের থেকে এই 2000-3000-এর মধ্য থেকে নিজের পছন্দ অনুযায়ী, তারা আবার আশায় থাকে যে ভবিষ্যতে হয়তো আরো কোনো বেটার অ্যাসাইনমেন্টে যেতে পারবে, ফলে হ্যাঁ ছাড়া না বলার তাদের সুযোগ থাকে না। আমার কাছে অন্তত শুনে মনে হয়েছে, আমি যেই প্রশ্নটার মধ্যে আপনার একটু উত্তর ইঙ্গিত দেয়া আছে যে 91% বেতন বাড়ানোর পরে বাংলাদেশের যারা সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের তো খুশি হবার কথা, তাদের অভিনন্দন জানানোর কথা মাননীয় প্রধানমন্ত্রীকে এবং যারা অর্থ মন্ত্রণালয়ে পরিশ্রম করেছেন। এই জায়গায় আমি মনে করি যে আলোচনাটি এখন হচ্ছে এটা আরো আগে হওয়া উচিত ছিল। এই স্কেলটি যদি আগে দিয়ে এক ধরনের হিয়ারিং এর, ডক্টর সাদাত হোসেন দীর্ঘ অভিজ্ঞতা আছে, তিনি জানবেন যে অতীতে কিভাবে হয়েছে। আমি মনে করি অতীতের অনেক সময় আমাদের দেশের সরকারি এই ধরনের পে কমিশনের সময় সামরিক শাসন ছিল, স্বৈর শাসন ছিল, তখন ধরেন উপর থেকে একটা চাপিয়ে দেওয়ার ব্যাপার হতে পারে। এখন তো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চলছে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই শুভ উদ্যোগ নিয়ে অর্থ মন্ত্রণালয়কে এই নির্দেশনা দিয়েছেন যে বেসরকারি খাতের সাথে সামঞ্জস্য রেখে যাতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের জীবন জীবিকা মিনিমাম ন্যূনতম সম্মান নিয়ে বাঁচতে পারেন, চলতে পারেন, সেই কারণে তো সেই লক্ষ্যটা পূরণের জন্য আমি মনে করি প্রপার রিপ্রেজেন্টেশন হয় নাই, প্রপার আলোচনা হয়। জি জি, আমরা আরো আলোচনা করব, একটা বিরতি নিয়ে আসি। নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। এখন সবচেয়ে বেশি যেটি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল বাতিলের বিষয়টি সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। কোন বিবেচনায় এগুলো বাতিল করার একটা ইয়ে চলছে, এটা কি মনে হয় আপনার? বাতিলটা এক্স্যাক্টলি কেন করছে এটা আমি কোনো রেশনাল ওইভাবে বলতে পারবো না। এটা জন্য যারা কমিশনের মেম্বার চেয়ারম্যান ছিলেন তাদের সাথে আপনারা আলাপ করতে পারেন। অনেক সময় অনেকে চায় যে একটা নতুন কিছু করতে হবে, অত সেই ইয়েতে বাতিল করছেন। আমার মনে হয় ওনাদের সাথে আলাপ করলে বেটার হবে। আগে যেটা ছিল সিলেকশন গ্রেড, আমি জিনিসটা বলি এমনি, সিলেকশন গ্রেডের আগে যেটা ছিল প্রফেসর বা অন্যদের, সেটা হলো বিভিন্ন কাডারের। আমি অনেকগুলি কাডারেরই ধরেন যখন মিনিস্ট্রিতে ছিলাম বা এনবিআর এর চেয়ারম্যান ছিলাম তখন এটা আমি ফেস করেছি, দেখেছি। সেখানে প্রত্যেক কাডারেরই একটা ইয়ে ছিল যে আমাদের কাডারে অন্তত একটা পজিশন থাকুক যেটা সরকারের সর্বোচ্চ গ্রেডের সমান হয়, এবং এটা আমার কাছে খুব রেশনাল মনে হয়েছে। তাই সেইভাবে পুলিশের আইজির ইয়ে ছিল সেক্রেটারির সমান বেতন, তারপরে ইয়ে ছিল দুর্নীতি দমন কমিশনের ইয়ে ছিল, এনএসআইয়ের ইয়ে ছিল, আর ইয়েতে ছিল আপনার ট্যাক্সেশনের মেম্বার ট্যাক্স, মেম্বার কাস্টমস, এগুলির মধ্যে একজনকে সিলেকশন গ্রেড দেওয়া হতো, মানে উনি সেক্রেটারি সমান বেতন পেতেন। ইউনিভার্সিটি তো প্রফেসর তো আপনার এমনি হাইয়েস্ট ইয়ে, প্রফেসরের মধ্যে সিলেকশন গ্রেড প্রফেসর ছিল কিছু, সিলেকশন সংখ্যায় বেশি না, তাদেরকে সেক্রেটারি সমান বা ওটা কি সিনিয়রিটির ভিত্তিতে দেওয়া হতো? ওনারা কিভাবে দিত? সিনিয়রিটির ভিত্তিতেই দেওয়ার কথা হয়তো তাদের, এটা ইউনিভার্সিটি অথরিটি ডিসাইড করতো, করে তাদেরকে একটা নাম্বারকে সিলেকশন গ্রেড দেওয়া হতো, সিলেকশন গ্রেড প্রফেসর বলা হতো, তারা সেক্রেটারি বা মেজর জেনারেল এদের সমান পাইতো। এখন প্রবলেম হয়ে গেছে, আর ওই যেটা আপনারা এখন সুপার গ্রেড বলেন, আসলে 5টা পজিশন ওদেরকে হাইয়েস্ট এর গ্রেডের বাইরে গিয়ে উপরে দেওয়া হতো। এটা হলো আর্মি, মানে সশস্ত্র বাহিনী 3 জন, ক্যাবিনেট সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, অনলি এই 5 জন। এবং এটা দীর্ঘদিন থেকে কিন্তু চলে আসছে, এটা নিয়ে কেউ কোথাওভাবে খেয়ালও করে নাই বা কোনো কন্টেস্টও করে নাই, কারণ ক্যাবিনেট সেক্রেটারির পজিশন নিয়ে কোনো কন্টেস্ট ছিল না, প্রিন্সিপাল সেক্রেটারির পজিশন নিয়ে ইয়ে হয় না, আর আর্মিদের তো চিফ অফ আর্মির সাথে কে তখন ইয়ে করবে। তো এইটা ছিল, কিন্তু এর পরে এই যে সিনিয়র সেক্রেটারি, এটা হলো আর্মিতে যখন ওই লেফটেন্যান্ট জেনারেলের বেশ কিছু পোস্ট ক্রিয়েটেড হয়ে গেল। আগে তো চিফ অফ স্টাফ ছিল লেফটেন্যান্ট জেনারেল, তারপরে ওনাকে জেনারেল বানিয়ে এটা লেফটেন্যান্ট জেনারেল অনেকগুলি পোস্ট ক্রিয়েটেড হলো।
এটা দেখা দেখি পুলিশের আইজিও কিন্তু ওই পোস্টে সমান একটা নতুন ইয়ে করলো, সেক্রেটারিরা ওই সুযোগে গিয়ে বললো যে না আমাদেরও তো সিনিয়র এই সমান সমান থাকা উচিত, নাহলে তো আমরা অনেক পিছিয়ে পড়ে। তাদের জন্য আপনার একটা স্পেশাল গ্রেড বা সুপার গ্রেড যেটাকে এখন বলে সেটা করা হলো। আগে যখন 40,000 ছিল ওদের 42,000 করা হলো। এইখানে ইউনিভার্সিটি টিচারদেরকে এবার যখন সেক্রেটারি সমানও করলো না, মানে তাদের যে যখন সিলেকশন গ্রেড উঠে দিলেন, তারা কিন্তু আসলে জয়েন্ট সেক্রেটারির উপর আর উঠতে পারছে না, তার তো গ্রেড নেই। সেটাই একসাথে তাদের এই দুঃখের সাথে ওই দুঃখ মিলে গেল, যে তাইলে তো আরো যে দুইটা আছে এটা চোখে পড়লো, মানে বৈষম্যটা যেটা আরো আগে বাড়বে। অনেকটা মানে লোকচক্ষুর আড়ালে ছিল, এইটা প্রকাশ হয়েছে। ইউনিভার্সিটি টিচাররা খারাপ গ্রুপ হিসাবে, ইউনিভার্সিটি টিচাররা হলো সবচেয়ে ব্রিলিয়ান্ট একাডেমিক ক্যারিয়ার। আপনি কিছু অন অ্যাভারেজ যদি ধরেন, হয়তো খারাপ ক্যারিয়ারেরও আছে, সেটা হয়তো 20%, কিন্তু 80%-এর ক্যারিয়ার খুব ভালো। আর এরকম ব্রিলিয়ান্ট ক্যালিবারের লোক আপনি পাবেন বিআইডিএস এ পাবেন, অ্যাটমিক এনার্জিতে পাবেন, বিসিএস এ আইআর এ পাইতে পারেন, আর ডাক্তারদের মধ্যে পাবেন ভালো ছাত্র যারা ডাক্তার, কিছু কিছু ইঞ্জিনিয়ার। তো এখন একটার সাথে আরো সব দুঃখ সবারই সেগুলো নিয়ে আসলে এখন আলোচনা হচ্ছে। আমি একটু মনির ভাইয়ের এখন কাছে সবাই যাই। উচিত হচ্ছে। অবশ্যই আমরা দেখছি যে এই যে নতুন বেতন কাঠামো ঘোষণা হলো, এটাতে একটা নতুন একটা বিষয় আসলো যে বৈশাখী উৎসব ভাতাও যুক্ত হয়েছে বা বেতনও বেড়েছে অনেক। বেসরকারি খাতে বেতনের বিষয়টাও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। আপনি কি মনে করেন যে এইতে বৈষম্যটা আরো বাড়বে? ধরেন বেসরকারি যারা আছে তাদের কি উৎসব ভাতা আপনি কি আমরা আশা করতে পারি যে আগামী এপ্রিল থেকেই পাবেন তারা, বা এরকম কোনো উদ্যোগ? সরাসরি উদ্যোগ জবাব হচ্ছে যে না, আগামী এপ্রিল থেকেই বেসরকারি খাতের সবাই উৎসব ভাতা পাবেন, এটা আমি বিশ্বাস করি না। তবে একই সাথে আমি এটুকু আবারও উল্লেখ করতে চাই, দেখেন মাননীয় প্রধানমন্ত্রী বা সরকারের উদ্যোগে 91% বেতন বাড়ানো, এই যে উৎসব ভাতা, এইটার মধ্য দিয়ে একটা যুগান্তকারী সিদ্ধান্ত কিন্তু হয়েছে যে বাংলাদেশ হচ্ছে এই যে আমরা মাত্র পূজা শেষ করে আগামীকাল আশুরা, সকলে মিলে এই যে উৎসব করা, ধর্ম যার যার উৎসব সবার, এটাকে কেবলমাত্র কাগজে কলমে না, রাষ্ট্র যে স্বীকৃতি দিচ্ছে। বৈশাখ হচ্ছে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে বড় উৎসব, এখানে যে একটা উৎসব ভাতা দেওয়া যাবে এটা প্রশংসার দাবিদার। কিন্তু বেসরকারি খাতে কোথাও কোথাও এমনি ব্যক্তিগত উদ্যোগে দেওয়া হতো, কিন্তু আমি মনে করি এইখানে সরকারের এক ধরনের নির্দেশনা দরকার। মাননীয় প্রধানমন্ত্রীকে সবশেষ সাংবাদিক সম্মেলনে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে বেসরকারি খাতে যাতে দেওয়া হয় আপনার নির্দেশনা আসবে কিনা, তখন তিনি অবশ্য বলেছিলেন যে গণমাধ্যম থেকে শুরু করেন, বাকিরাও দেবে। আমি আশা করছি তেমন দেবে। আমি আগের প্রসঙ্গে ছোট্ট 2-3টে পয়েন্ট খালি বলতে চাই, যেটা আপনি বললেন যে এই যে কেন পে স্কেলের এই বৈষম্যটা, আমি মানে পরিষ্কার করে বলতে চাই, এটার ক্ষেত্রে সকল পেশার সকল ক্যাডারের মানুষদের এক ধরনের সঠিক প্রতিনিধিত্ব থাকলে, আলোচনা হলে, ঠিকমতো হিয়ারিং হলে পরবর্তীতে এই জটলাটা হতো না। আর সরকার আজকে প্রশংসার বদলে যে সমালোচনা শুনছে সেটা কম শুনতে হতো। আমি মনে করি যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাদের এক ধরনের অদূরদর্শিতা। দ্বিতীয়ত আপনি বলছিলেন যে প্রশাসনিক ক্যাডারের কেন তাদের ক্ষমতা বেশি, নামের কারণে প্রশাসক তারা তো নামের কারণেই। আর দ্বিতীয় হচ্ছে কি, তার প্রশাসনিক ক্যাডারের কারণে একটা সুবিধাজনক অবস্থানে থাকে, ক্ষমতার সবচেয়ে পাওয়ারফুল লোকদের কেন্দ্রের আশেপাশে থাকে। ফলে আমরা বিরতির মধ্যেও কিছুটা বলছিলাম, সাধারণত চূড়ান্ত সিদ্ধান্ত যারা দেয় তাদেরকে প্রথমে গিয়ে যারা বুঝায় তারা হচ্ছে এই প্রশাসনিক ক্যাডারের আশেপাশের লোকজন, ফলে তারা তাদের সুবিধা মতো বুঝিয়ে নিচ্ছে। আরেকটা হচ্ছে আপনি যেটা ডক্টর সাদাত হোসেন সাহেব বলছিলেন, এর আগেও কিন্তু আমাদের একটা গ্রেড ছিল, মানে এর আগের পে কমিশনে, সেখানটায় যেমন উনি বললেন আইজিপি সাহেবের কথা, জেনারেল সাহেবদের কথা, আর্মি চিফের কথা, অথবা ক্যাবিনেট সচিব, কেউ আলোচনা করতো না, মাত্র 5 জন। এখন যখন সংখ্যাটা বেড়ে গেছে আর বাকি সমাজের অন্যদেরকে আপনি সম্মান না দিতে পারেন, এক ধাপ নিচে নামায় দেওয়া, অসম্মান করাটা কিন্তু সকলের চোখে লেগেছে। ফলে এই জায়গায় আমি মনে করি যে কাদের নাম রাখা হয়েছে, আপনি দেখেন যারা ক্ষমতাধর, অর্থাৎ পুলিশের প্রধান, সেনাবাহিনীর প্রধান, এবার সচিবদের মধ্যেও সিনিয়র যারা, তাদের নিয়ে কেউ আপত্তি তুলে নেয়। অর্থাৎ এই জায়গাটা এইরকম যে ওই যে ছেলেরা মুরগির রান খাবে, মেয়েরা ঠ্যাং খাবে, ওই ল্যাচ খাবে বা পালক খাবে, এই যে আমাদের অনেক দিনের একটা সংস্কৃতি, অর্থাৎ ক্ষমতাধর লোকদেরকে আমাদের প্রণাম করার, কুর্নিশ করার, তাদেরই সুবিধা দেওয়ার, এটা এই পে কমিশনের মধ্য দিয়ে আবার প্রমাণ পেয়েছে। ফলে আমি মনে করি বানরের পিঠাভাগের মতো যারা শেষ পর্যন্ত এই দায়িত্বটি পালন করেছেন, এরাই কিন্তু সরকারকে এক ধরনের বিতর্কিত অবস্থানের মধ্যে নিয়ে এসছেন। আমার ধারণা এর মধ্যে শিক্ষকরা আন্দোলন করছেন, অন্য পেশাজীবীর অনেকেই সোচ্চার কণ্ঠ। সরকার, আপনি কি মনে করেন যে এটা কোনো রিভাইজ করা হবে বা কোনো একটি কমিটি করেছেন, ক্যাবিনেট কমিটি কিন্তু করা হয়েছে। সেই কমিটি আপনি জানেন শিক্ষকরা 1 তারিখের মধ্যে একটা আলটিমেটাম দিয়েছেন। আমার ধারণা এই সময়টা কিন্তু আমরা সামগ্রিকভাবে সরকার একটা রাজনৈতিক স্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এই জায়গায়
জায়গায় যদি এই বিষয়টি দ্রুত সমাধান না করা হয় তাহলে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে কিন্তু আবার আমরা যাব। আমি একটা ছোট্ট ইনফরমেশন দিই আপনার, যে বেসরকারি খাতে যে উৎসব বোনাস বা নববর্ষের বোনাস, এটা কিন্তু আমাদের একটা অর্গানাইজেশন আছে, এটার নাম বাংলাদেশ সোসাইটি ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। আমরা 2 বছর আগ থেকে কিন্তু এটা দেওয়া শুরু করছি। আমরা 10% দিয়েছি, গভর্নমেন্ট আমাদেরকে আমি বলবো খুব খুশির সাথে যে ফলো করে 20% করে। কিন্তু অন্যরা তো পাচ্ছে না, আমরা আশা করবো। আমি একটা প্রশ্ন রেখে আপনার কাছে একটু বিরতিতে যাচ্ছি। প্রশ্নটা হচ্ছে যে আমরা দেখি যে আমাদের দেশে এটা বাস্তবতা যে সব ক্ষেত্রেই পেশাজীবীদের ক্ষেত্রে বলেন বা অন্যদের ক্ষেত্রে রাজনৈতিক বিভাজন, পোলারাইজেশনটা প্রকট, এটা সব জায়গায় আছে, কিন্তু চিকিৎসকদের মধ্যে এটা অনেক বেশি চোখে পড়ে, ড্যাব, বিএমএ। তো এই যে আপনাদের মধ্যে রাজনৈতিক বিভাজন বা ক্ষমতার কাছাকাছি থাকার জন্য একটা ইঁদুর দৌড়ের মধ্যে পড়ে, সেইটা কি আপনাদের পেশাকে কোনোভাবে বা এই দাবিগুলো আদায়ের ক্ষেত্রে কোনো পিছু টান কিনা, এটা নিয়ে আমি কথা বলবো। একটু বিরতি থেকে আসি, আর নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম, এই যে শিক্ষক সমাজের মধ্যে যে রাজনৈতিক বিভাজন, এটি আপনাদের দাবি আদায় বা আপনাদের যে বঞ্চনা নানা রকম আছে সেটার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে কিনা? আমি মনে হয় যে এই জায়গাটা যাওয়ার আগে আমি একটু অন্যভাবে যাচ্ছি। প্রথম কথা হলো যে বর্তমানে যে পে অ্যান্ড যেটা আসছে, টাইম স্কেল এবং সিনিয়র স্কেল, আপনি প্রথমে আমরা যেটা দেখছি যে 1 নম্বর স্কেল যেটা আমরা বলি আগের, সেইখানে কিন্তু আমাদের এমনি অপরচুনিটি কম। আর বর্তমানে 1 নম্বর স্কেলে কিন্তু পেশাজীবীদের যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এমনকি শিক্ষকদেরও। কারণ ওই যে যেটা মন্ত্রী পরিষদের সচিব বা সিনিয়র সেক্রেটারি, সেখানে কিন্তু আমাদের ওরকম কোনো পোস্ট তৈরি করা নেই। আমরা জেনারেল প্রফেসররা 3 নম্বরে হতো, তারা পরবর্তীকালে টাইম ফ্রেমে বিশ্ববিদ্যালয়গুলোতে 10% বা 15% থাকে। অন্য অন্য জায়গায় হেলথে যেমন এরকম 5টা পোস্ট ছিল যে 1 নম্বর গ্রেডে। এখন এই 1 নম্বর গ্রেডটা আপনার হয়তো মানে যাওয়ার যে স্কোপটা, সেই স্কোপটা কিন্তু এখানে বন্ধ হয়ে গেল। ঠিক একইভাবে আসছে যেই প্রশ্নটা আসছিল যে বিসিএসে হেলথ ক্যাডারে এত লোক, সেই তুলনায় কিন্তু তার প্রমোশনের স্কোপটা খুব কম। সুতরাং টাইম স্কেলে কিন্তু ওই বেনিফিটটা তারা পাইতো, যে জন্য যেখানে দেখা গেল যে আপনি 9th বিসিএস যে, সেও কিন্তু আমার উপজেলা লেভেলে আছে। এখন আবার গভর্নমেন্ট এর মধ্যে একটা নতুন যেটা জারি করেছে, সেটা হচ্ছে ইউএনের প্রত্যয়ন লাগবে বেতনে। এটা অ্যাকসেপ্টেবল নয়, কারণ উনি যে গেছে উনি অনেক জুনিয়র। অ্যাট দি সেম টাইম ওনার বয়সে বলেন জুনিয়র সিনিয়রিটি বাদ দেন, কিন্তু এটার কোনো প্রয়োজন ছিল কিনা? প্রয়োজন এখন কি কারণে করছে সেটা তো আমরা বলতে পারবো না, কারণ এরা তো যেহেতু সেলফ ড্রয়িং, এবং গভর্নমেন্টের একটা কিন্তু অ্যাকাউন্টস অফিসও এখানে আছে, এবং প্রশাসনের থেকে যদি কোনো চিঠি দেওয়া হয়, সুতরাং আপনারা কোনো যৌক্তিকতা দেখেন না এটা? যদি চিঠি দেওয়া হয় অ্যাকাউন্টস অফিসকে তুমি বেতন দিও না, তাহলে কিন্তু ওরা বেতন দেয় না। টিএইচও ইজ এনাফ। তো সুতরাং এটা নতুন করে আরেকটা করে দাঁড়িয়েছে। এখন প্রথম কথাটা হচ্ছে যে এই যে পর্যায়ক্রমে আমরা দেখতেছি পে অ্যান্ড পেনশন কমিশন করেছে, ঠিক আছে, বেতন বাড়িয়েছে। আরেকটা জিনিস আমাকে ওদের মধ্যে বলতে হয়, সেটা হচ্ছে আপনারা যেটা বলছেন যে প্রাইভেট সেক্টরে বেতন অনেক বেশি আছে, কিন্তু আমরা যারা গভর্নমেন্টের সাথে পার্টনারশিপে কতগুলো কাজ করি সেবা খাতে, আমরা সরকারি স্কেলে বেতনটা দিই। এখন সরকারি স্কেলে যখন বেতন দিতে যাব, আমার কিন্তু আয় বরকতরা নাই। পার্টিকুলার বার্ডেমের কথা যেহেতু আমি কিছুটা ইনভলভ আছি, আমার প্রতি মাসে এখানে 3 কোটি টাকা এক্সট্রা লাগবে। এখন আবার কিন্তু এটা আমাকে পিপলের চার্জ করে আনতে হবে। সুতরাং এই জায়গাগুলিতে আমাদের যেটা মনে হচ্ছে যে এটা যদি অন্য কোনো ফর্মে যেতে পারতো কিনা আমার জানা নেই। আর লাস্ট নট দ্য লিস্ট, আমরা একটা কি বলে মধ্যম আয়ের দেশে যাচ্ছি, যে ফ্রেমটা আমার আছে, প্রশাসনের কথা বলি, চাকরি ইয়াতে, এটাকে যদি আপনি রিঅর্গানাইজ না করেন, তাইলে কিন্তু এইগুলি দিয়ে লাভ হবে না। শুধু আমি মনে করি যে বর্তমানে পের সাথে সার্ভিস রিঅর্গানাইজেশন ইম্পর্টেন্ট থিং, ওইটাকে বাদ দিয়ে আপনি এগুলো করতে পারেন। আচ্ছা, আমি ডক্টর সাদাত হোসেনের কাছে যাচ্ছি। যেই প্রসঙ্গটা একটু আগে আলাপ করছিলাম যে সরকারি কর্মচারী কর্মকর্তাদের বেতন বেড়েছে, মানে এটা উল্লেখযোগ্য পরিমাণই বেড়েছে। যদিও বলা হয় যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সামগ্রিক যে আমাদের কাজের একটা মার্কেট আছে সেটা খুব ক্ষুদ্র অংশ, কিন্তু আবার এটাও ঠিক যে সরকার একক এমপ্লয়ার হিসাবে সবচেয়ে বড়। সুতরাং তাদের যখন বেতনটা রিভাইজ হয়, যারা এর বাইরে আছেন বেসরকারি খাতে, তারা কিন্তু একটা চাপের মুখে পড়েন। তো এই যে একটা অসমতা হয় বা একটা প্রেশারের মধ্যে পড়েন, সেইটা কিভাবে সমন্বয় করার অ্যাড্রেস করা যায়, কিভাবে গভর্নমেন্ট সেটা নিয়ে কি করতে পারে? এটা তো একটা ওভারঅল ইকোনমিক ফ্রেমওয়ার্কের মধ্যে আপনাকে চিন্তা করতে হবে। এখন যেমন ধরেন আপনাদের জার্নালিস্টদের যখন ওয়েজ বোর্ড ডিক্লেয়ার হয়,
তো তখন তো সরকারি কর্মকর্তারা কর্মচারীরা বলেন যে আমাদেরও বাড়াইতে হবে। না, আমি আগে কিংবা একটু এই যে ক্লিয়ার করে নিচ্ছি যে গার্মেন্টসের সরকার সবচেয়ে বড় এমপ্লয়ার, না, তাদেরটা সিগনিফিকেন্ট। তো সরকারের থেকে বড় হচ্ছে গার্মেন্ট সেক্টর। তো গার্মেন্ট সেক্টরের যে ইয়েদের যখন তারা কয় টাকা বেতন পায়? না না, কয় টাকা বললে হবে না, পিয়নের সাথে মিলাবেন আপনি, তারপরে নিচের দিকের যে গ্রেডগুলি আছে তাদের সাথে মিল আছে, তখন তার বেতন যখন বাড়ে তখন আবার সরকারি ইয়েরা এটা বলে না। আমার মনে করি এগুলিকে একটার সাথে একটা কম্পারিজনে এনে আরো ঝামেলা সৃষ্টি হবে। তাহলে হবে কি, আপনারা যেমন টেলিভিশনে এখন ধরেন 5 লক্ষ টাকা বেতন পান, তো ব্যাংকে এমডিরা টেলিভিশনে কেউ 5 লক্ষ পায় কিনা মঞ্জুর ভাই ভালো এগুলি বলে। 5 পায়, এগুলি আপনি বের করলে তারপরে 5 না পাইলেও 4 পায়, এগুলো তো পাই, অনেকেই পায়। তারপরে আপনার ধরেন ব্যাংকে সব মিলিয়ে টিলিয়ে উপরের দিকে যারা আছে তারা 10-15 লক্ষ টাকা কিন্তু পায়। এখন ধরেন আপনি এসবকে যদি এনে সরকারের সাথে ইয়ে করে আরো কমপ্লিকেশন হবে। আমি ক্যাবিনেট সেক্রেটারি হিসাবে আমাদের আবার পেনশন কেটে নেয়, আপনি ভালো করে সংখ্যাটা শুনুন, 4,498 টাকা বেতন পেতাম অ্যাজ ক্যাবিনেট সেক্রেটারি, কারণ আমার পেনশন কেটে দিত, যা এইটুকু দিত তার থেকে আবার পেনশন কাটতো। এটা পরে আমি যখন পিএসসি চেয়ারম্যান হলাম সেখানেও কাটা শুরু করলো, তখন অনেক ফাইট করে অনেক সংগ্রাম করে সব জড়ো করে বিভিন্নভাবে তদবির তালাফি করে আমি এটাকে এখন সরিয়েছি যে পেনশনটা অন্তত কাটবে না। সুতরাং আমার মনে হয় সরকারি সেক্টরের বেতনের সাথে আপনি প্রাইভেট সেক্টরের বেতন এখন মিলাইলে আপনারা বরং আপনাদের অসুবিধা হবে। এখনো আপনারা না, বেতন মেলানোর কথা বলছি না, আমি বলছি যে প্রাইভেট সেক্টরও একটা প্রেসার তো আসবে, প্রেসার সব কিছুতে আসবে। যেমন ওই যে বেতন ইয়ে বলেন দ্রব্যমূল্য বৃদ্ধি, সব দ্রব্যমূল্য বাড়বে না। আমি 4-5টা দ্রব্যমূল্য আপনাকে বলি যে বাড়ান, আপনাকে চ্যালেঞ্জ করলাম, যেমন চালের দর, চিনির দর, তারপরে সোয়াবিন তেলের দর, আটার দর, সবচেয়ে যেগুলি বেশি খায় 1 পয়সাও বাড়াইতে পারবেন না। কিন্তু কতগুলি আবদারি প্রাইস, আমরা একটু বিরতি নিয়ে আবার আসি। কতগুলি আবদারি প্রাইস আছে, ওই আবদারি প্রাইসগুলি বেড়ে যাবে। ঠিক আছে, একটা বিরতি নিয়ে আসছি, আবার একটা বিরতি, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। মঞ্জু ভাই, সম্প্রতি আমরা দেখছি যে অনেক ক্ষেত্রেই বাংলাদেশ অনেক সাফল্য অর্জন করেছে, বিশেষ করে এমডিজির বিভিন্ন যে ইন্ডিকেটর আছে সেগুলো অ্যাচিভ করা। আমাদের প্রাইম মিনিস্টার বিভিন্ন জায়গায় নানা রকম অ্যাওয়ার্ড পেয়েছেন। তো এইসব ক্ষেত্রে যদি আমরা একটু তাকাই তাহলে দেখতে পাবো যে চিকিৎসকদের ভূমিকা কিন্তু অনেক বড় ভূমিকা, এবং চিকিৎসকরা এখন যে আন্দোলন করছে সেটাতে তারা বারবার এটা উল্লেখ করছেন। শিক্ষকদের অনেক ভূমিকা আছে, শিক্ষা ক্ষেত্রেও আমাদের অনেক অগ্রগতি আছে। তো এই বিষয়গুলো বিবেচনায় রেখেও কি তাদের বিষয়টা একটু ভেবে দেখা যায় না, পুনর্বিবেচনা করা যায় না? আমি একদম সরাসরি যদি বলি, এই যে এমডিজির যে কটা সাকসেস বলেন, অর্থনৈতিক ফোরামের সাকসেস বলেন, এবং সামগ্রিকভাবে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশের আসার ক্ষেত্রে শিক্ষকরা তো সমাজের কারিগর, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, শিক্ষক, চিকিৎসক, শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, আপনি কাকে বাদ দিবেন? এবং এই যে প্রশাসনের বিভিন্ন জায়গায় সকলে মিলেই কিন্তু ভূমিকা রেখেছে। আমি শেষ কথা এইটুকুই বলবো, যেটা আমাদের একজন শ্রদ্ধা আলোচক বলেছেন, আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে এসেছি, মধ্যমায়ের দেশে যাব, উন্নত দেশে যাবার স্বপ্ন দেখাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। এই বাস্তবতায় আমি দুটি প্রস্তাব আমার একেবারে সরাসরি, একটি হচ্ছে উন্নত দেশের আলোকে আমাদের ন্যূনতম মজুরির একটি সংখ্যা নির্ধারণ করতে হবে, যেই সেক্টরেই হোক, সরকারি বেসরকারি, যে একজন শ্রমিকের ন্যূনতম মজুরি এত টাকা হতে হবে, এক। আর দ্বিতীয়ত আমাদের প্রশাসনের এই যে এক ধরনের অব্যবস্থানা, আমি আলোচনা থেকে দুজন অভিজ্ঞ মানুষ থেকে শুনছি, আমরা সাংবাদিক হিসেবে বিভিন্ন জায়গায় শুনছি, আমার মনে হয় সার্বিকভাবে একটি স্থায়ী, অত্যন্ত মানে বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে একটি কমিশন করে সকল যে ক্যাডারগুলো আছে এগুলোর বেতন না কেবল, তাদের সার্ভিস কি হবে, বেতন কি হবে, এবং তাদের সামগ্রিকভাবে কোথায় যেতে পারবে, তাদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশন কি, এইটা যদি না করি তাহলে বাংলাদেশ কিন্তু অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, বৈষম্যটা বাড়তে থাকবে, আমাদের বৈষম্য নিরসন দরকার। আমি রশিদ মাহমুদের কাছে যাচ্ছি। দেখেন, চিকিৎসকদের পেশাটা একটু ভিন্ন অন্যদের সঙ্গে যদি কম্পেয়ার করি, তাদের কিন্তু চাকরির বা বেতনের বাইরেও একটু কাজ করার সুযোগ থাকে, এবং এটা সরকারিভাবে নিষেধ নেই, তারা প্রাইভেট প্র্যাকটিস করতে পারে, সেই সুবিধাটা চিকিৎসকরা অন্তত পাচ্ছেন। তো সেই দিক থেকেও তো বিবেচনা করলে তারা একটু প্রিভিলেজড না। প্রিভিলেজ তো দুই রকমের, আমি কিন্তু আবার বলছি কিছু আনপ্রিভিলেজ, এই কথা আমি বলবো না। কিন্তু প্রথম কথা হচ্ছে রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্র তার হেলথ সার্ভিসেস রাখে, আরেকটা হচ্ছে যে আমাদের ফ্রেমে আমরা আমাদের রুজি কামাই, সেটা কিন্তু আমার লিজার আওয়ারে, তো দুইটাকে এক করে দেখার কিন্তু মান নেই। আমি মনে করি যে রাষ্ট্রের প্রয়োজনে এরকম একটা স্বাস্থ্য ব্যবস্থাপনা রিঅর্গানাইজ করুক যেখানে জনগণ সেবা পাইতে পারে, এবং এতে কোনো কম্প্রোমাইজ, এবং অন্যদের ব্যাপারে আমি কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে বর্তমানের যে মডেলটা
আমার রাষ্ট্র পরিচালিত হচ্ছে বিভিন্ন কেডার বিভিন্ন ফ্রেমে, এটা কিন্তু আমার কাছে শুভগুরুজিকে মনে হয় না। ইট ইজ এন অ্যাবসলিউটলি আউটডেটেড, প্রিমিটিভ। কিন্তু আপনি বলছেন যে আপনি সামনের দিকে যাবেন, আমার তো ঝগড়া করার কথা নাই। আপনার বেতন কত, আমার কত বেতন, আমার যে ক্যালিবার বা আমি যে কাজটা করি সেটাই তো ভ্যালুড হওয়ার কথা, সেই জায়গাগুলো তো যায়নি তারা। তো সুতরাং এইটা না গিয়ে কিন্তু এই প্রবলেম। তাহলে আপনি মঞ্জুর ভাইয়ের মতো একই কথা বলছেন যে সামগ্রিকভাবে সব সেক্টর থেকে যদি একটা রিপ্রেজেন্টেশন থাকে ওই বেতন। স্যার, আপনার কাছে একটা অন্য প্রসঙ্গে আমি একটু জানতে চাবো। আমরা পত্র পত্রিকায় দেখতে পাচ্ছি সম্প্রতি সুইডেনে তারা একটা অন্যরকম একটা পদক্ষেপ নিয়েছে যে তারা কর্মঘণ্টা 6 ঘন্টা করছে এবং সপ্তাহে 2 দিন বন্ধ এবং 6 ঘন্টা করে দিয়েছে, কারণ তাদের গবেষণায় নাকি দেখা গেছে যে 6 ঘন্টা কাজ করলে মানুষ সর্বোচ্চ আউটপুট দিতে পারেন একজন কর্মী। বাংলাদেশেও কিন্তু এক সময় ছিল 1.5 দিন বন্ধ ছিল, তারপরে 2 দিন করেছে। এটা কি আপনি মনে করেন যে কর্মঘণ্টা কমিয়ে দিলে মানুষের বাড়বে? না না, এগুলি আসলে সুইডেনের এক্সাম্পল বাংলাদেশে দিয়ে আপনি একটা ঝামেলা সৃষ্টি করবেন। না, এবং ঝামেলা না, আমি বলছি আমাদের 7 ঘন্টা, আমাদের হচ্ছে 7 ঘন্টা, ওরা 1 ঘন্টা কমিয়েছে। যেমন ফ্রান্সের দিকে আছে যে আপনি তো 2 দিন ছুটি পানি, আরো 1 দিন আপনি ছুটি নিতে পারেন, এটা প্ল্যান্ড মাসে 1 দিন নিতে পারেন। অর্থাৎ 2 দিন ছুটির মধ্যে আপনি কিন্তু পার্সোনাল কাজ অনেক করতে পারেন না, কারণ অফিস আদালত সব বন্ধ থাকে। সেই জন্য 1 দিন ধরেন আপনি বললেন যে কেউ বললো আমি 13 তারিখে নেব, কেউ বললো আমি 15 তারিখ, অফিসকে জানিয়ে আপনি নিতে পারেন। সো দ্যাট আপনি আপনার যেগুলি বিভিন্ন অফিসে বিভিন্ন জায়গায় এস্টাবলিশমেন্ট খোলা থাকলে করতে পারেন, সেই কাজগুলি আপনি করতে পারেন। এগুলি যতই আপনার উন্নত হবেন ততই আপনার ওয়ার্ক আওয়ার কমবে, ততই আপনার লেজার বাড়বে এবং আপনার সেই লাক্সারিটা তাদের থাকে, প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে। বাংলাদেশের মতো জায়গাতে এসব জিনিস অলরেডি 2 দিন করে যে তাতেও কিছু অসুবিধা হয় না যে তা নয়। আমরা প্রাইভেট সেক্টরে তো কিছু অর্গানাইজেশন সমিতি টমিতি যখন চালাই, সেখানে কিন্তু আমরা 1 দিন ছুটি রাখি আর 1 দিন 3 ঘন্টা স্কেলেটন একটা স্টাফ থাকে, কারণ আমাদের এটা হচ্ছে শপকিপার্স গভর্নমেন্ট। 2 দিন যদি বন্ধ থাকে অনেক সময় অনেক কষ্ট হয়ে যায় আমাদের। আপনি টের পাবেন যখন আপনার নিজের কাজটা আটকিবে, যখন বাংলাদেশ ব্যাংকে আপনার ধরেন যে বিদেশ যাইতেছেন, যখন আপনার একটা অন্য কোনো কাজে যাইতে, তখন আল্লাহ 2 দিন ছুটি মানে তো আমার কেস হচ্ছে না, জামিন হচ্ছে না, অনেক কিছু। এগুলি দেখে শুনে করতে হবে। আমি ওনাদের সাথে একমত যে আমি মনে করি টাইম হ্যাজ কাম যে সামগ্রিকভাবে আমাদের সার্ভিস রিঅর্গানাইজেশন, এবং সার্ভিস রিঅর্গানাইজেশন মানে মানুষের শুধু বেতন মর্যাদা এটা নয়, অ্যাজ এ হোল কে কি করবে, ক্যারিয়ার প্রোফাইল কি হবে, কাজ সার্ভিসের কি হবে, এগুলি জন্য বরঞ্চ একটা বড় লেভেলের কমিশন করে কাজ করা উচিত। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের স্টুডিওতে আসার জন্য। এই ছিল আজকে ডেডলাইন ঢাকা। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।